আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, সকলকে গুণগত রসায়নের যে পুরো অধ্যায়ের ধারাবাহিক ক্লাসগুলো চলতেছে আমাদের তার দ্বিতীয় লেকচারে স্বাগতম। আমাদের এর আগে একটি লেকচার গেছে, সেখানে আমরা পরমাণু এবং সেই সম্পর্কিত বেসিক আলোচনা করছিলাম। আজকে আমরা তার ঠিক পরবর্তী ক্লাস লেকচার 2-এ আছি। আজকে আমাদের আলোচ্য টপিকটা হলো কি? আজকে আমাদের আলোচ্য টপিক হলো মিলিকানের তৈলবিন্দু পরীক্ষা এবং ইলেকট্রনের চার্জ ও ভর নির্ণয়। গতদিন আমরা যখন পরমাণুর বেসিক আলোচনা করছিলাম তখন আমরা ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন কে আবিষ্কার করছে, কত সালে করছে, চার্জের মান কি, ভর কি, এরকম কিছু ইনফরমেশন আমরা কি করছিলাম, মুখস্থ করছিলাম। আমরা এখানে লিখে দিছিলাম এবং আমরা দেখছিলাম। তো আমি বলছিলাম এটা যে শুধু মুখস্থই করাবো বিষয়টা এমন না, এই জিনিসগুলো আসলে অ্যাকচুয়ালি কীভাবে আসলো না অনেকে জানার ইচ্ছা আছে। আর আমি তোমাদেরকে কথা দিচ্ছি, গুণগত রসায়নটা আমি একদম টোটাল অধ্যায়টা ফুল একটা প্লেলিস্ট করে দিব, যার ধারাবাহিকতা আজকে দ্বিতীয় লেকচার চলতেছে। তো একদম আমি বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত এবং তোমাদের মনে যেসব প্রশ্ন উকিঝুঁকি মারে সেইগুলো মোটামুটি দেখবা এই লেকচারের মধ্যে চলে আসছে। এবং যতটুকু পর্যন্ত জানানো যায়, যতটুকু পর্যন্ত জানানো তোমাদের জন্য ঠিক আছে, ওই পর্যন্ত ইনশাল্লাহ আমি আলোচনা করব। তো ইলেকট্রনের যে চার্জের মানগুলো এবং ভরের মানগুলো আমরা মুখস্থ করছিলাম বা 19 আমরা মুখস্থ করি, সেই মানটা অ্যাকচুয়ালি কীভাবে আসছে, কী ঘটনাটা ঘটছিল, কী বিষয়াদি, সেইগুলো নিয়ে আজকের ক্লাসটা আমরা সাজিয়েছি। তো ইনশাল্লাহ আমরা ক্লাসটার দিকে একটু আগাই, দেখি আমাদের আসলে অ্যাকচুয়ালি কী আছে। ইলেকট্রনের চার্জ নির্ণয়। আমরা গতদিন দেখছিলাম ইলেকট্রনের চার্জের মান কত। আমরা গতদিন দেখছিলাম ইলেকট্রনের চার্জের মান হলো -1.60 ইন্টু 10⁻19 কুলম। আমরা কিন্তু গতদিন এই মানগুলো দেখছিলাম যে ইলেকট্রনের চার্জ কত, -1.60 ইন্টু 10⁻19 কুলম। তারপর আমরা কুলম একক ছাড়াও আরও দুইটা এককে পড়ছিলাম, -1.60 ইন্টু 10⁻20 EMU। হ্যাঁ, আমরা চার্জের আরেকটা একক EMU, যেটা কি ছিল পূর্ণরূপ, এটা পূর্ণরূপ ছিল ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। আরও একটা একক আমরা পড়ছিলাম চার্জের, সেটা কি ছিল, সেটা ছিল -4.80 ইন্টু 10⁻10 ESU। এটার ফুল ফর্ম কি ছিল স্যার? এটার ফুল ফর্ম ছিল ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। ঠিক আছে? তো আমরা ইলেকট্রনের যে তিনটা চার্জের মান না মানে তিনটা এককে যে চার্জের মান, এই চার্জের মানগুলো আমরা মুখস্থ করি আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে লাগে। তো এই মানগুলো আমরা তো সবাই মুখস্থ করি, তো এই মানগুলো আসলে অ্যাকচুয়ালি কীভাবে আসলো সেই ঘটনাগুলো আমরা একটু আজকে ডিটেলস আলোচনা করব। তো তোমরা যখন বইটা খুলবা না, বইটা খুললে কি দেখবা জানো? তোমরা বইটা খুললে দেখবা ইলেকট্রনের চার্জ আবিষ্কার করে কে জানো? প্রথমে দেখবা প্রথম লাইনটা লেখা আছে, গুহ স্যার বলো, কবির স্যার বলো, তারপরে হাজারি স্যার বলো, দেখবা ইলেকট্রনের চার্জের এখানে লেখা আছে রবার্ট মিলিকান 1909 খ্রিস্টাব্দে বিখ্যাত তার তৈলবিন্দু পরীক্ষার মাধ্যমে ইলেকট্রনের চার্জ আবিষ্কার করে। তাহলে তুমি বইতে কি দেখবা, এই ইলেকট্রনের চার্জটা আবিষ্কার করছে কিভাবে? বিজ্ঞানী রবার্ট মিলিকান, উনি একজন পদার্থবিদ আমেরিকান। সে কি করছে? 1909 সালে তার বিখ্যাত কি পরীক্ষা? তার বিখ্যাত তৈলবিন্দু পরীক্ষা, এইটার মাধ্যমে কি করছে? এইটার মাধ্যমে ইলেকট্রনের চার্জ আবিষ্কার করেন। তাহলে বিজ্ঞানী রবার্ট মিলিকান 1909 সালে তার তৈলবিন্দু পরীক্ষার মাধ্যমে কি করছে? ইলেকট্রনের চার্জটা আবিষ্কার করছে। তোমরা বইতে আরেকটা ইনফরমেশন দেখবা, এর সাথেই লেখা আছে বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে তার যে তড়িৎ বিশ্লেষণ পরীক্ষাটা ছিল, তার তড়িৎ বিশ্লেষণে এই পরীক্ষাটার মাধ্যমে কি করে? ইলেকট্রনের চার্জ আবিষ্কার হয়।
তো তোমাদের বইতে ইলেকট্রনের এই চার্জের মান তিনটা দেওয়া আছে, এটা এসআই একক, এটা সিজিএস একক, যেটা আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে লাগবে, আমাদের সামনে আসতেছে। তো এই যে ইলেকট্রনের চার্জের মানটা, এই ইলেকট্রনের চার্জের মানটা এক্স্যাক্টলি কত সেটা তোমাদের বইতে দেখবে লেখা আছে। রবার্ট মিলিকান তার তৈলবিন্দু পরীক্ষার মাধ্যমে আবিষ্কার করছে, এবং এছাড়াও মাইকেল ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণ পরীক্ষার মধ্যেও কী করা যায়, এই পরীক্ষার মাধ্যমেও ইলেকট্রনের চার্জ নির্ণয় করা যায়। তো তোমাদের এই মাইকেল ফ্যারাডের যে তড়িৎ বিশ্লেষণের পরীক্ষা, ওইখান থেকে ইলেকট্রনের চার্জের মানটা বের করে দেখানো আছে, বাট তোমাদের যে রবার্ট মিলিকানের তৈলবিন্দু পরীক্ষা, সেই পরীক্ষাটা তোমাদের বইতে দেখানো নাই। তো আমরা একটু কি করব, আমরা মিলিকানের তৈলবিন্দু পরীক্ষাটাও দেখব, আমরা মাইকেল ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণটাও দেখব, আমরা দুইটাই একটু দেখব আসলে অ্যাকচুয়ালি তারা কিভাবে চার্জের মানটা বের করছিল। তো চলো আমরা শুরু করি। এই যে ভদ্রলোকটা দেখতেছো না, এই যে ভদ্রলোকটা, এই ভদ্রলোকটাই হলো মাইকেল ফ্যারাডে, সরি এই ভদ্রলোকটা হলো রবার্ট মিলিকান। এই ভদ্রলোকটা কে? এই ভদ্রলোকটা হইল রবার্ট মিলিকান। সে তার স্টুডেন্ট ফ্লেচার, সে এবং তার স্টুডেন্ট ফ্লেচার, এই দুইজন মিলা অ্যাকচুয়ালি পরীক্ষাটা করছিল, কিন্তু পরবর্তীতে আমরা এখন রবার্ট মিলিকানের তৈলবিন্দু পরীক্ষা নামে চিনি, ফ্লেচারের নামটা হারিয়ে গেছে, এবং এটা নিয়ে কিছু কন্ট্রোভার্সি আছে, ঠিক আছে। তো এই যে রবার্ট মিলিকান যে ভদ্রলোক আছে না, এই ভদ্রলোক কী করছে, তৈলবিন্দু পরীক্ষা করছে। এখন তৈলবিন্দু পরীক্ষাটা কি, এই দেখো এই তৈলবিন্দু পরীক্ষাটা অনেকটা এরকম, দেখে ভয় পাওয়ার কিছু না, আমি এগুলো দেখা ডিটেলসে ব্যাখ্যা করব, আমি নিজে সুন্দর মতো ব্যাখ্যা করব, জাস্ট একটু চোখ বোলাও। হ্যাঁ, তোমরা একটু চোখ বোলাও যে বিজ্ঞানী রবার্ট মিলিকান কী করছে। বিজ্ঞানী রবার্ট মিলিকান এই যে তৈলবিন্দু পরীক্ষাটা, হ্যাঁ, এই যে অনেকটা মেকানিজমটা এমন, এই জন্য তোমাদের সামনে একটু দিছি ছবিটা, দেখতে জানো সুবিধা হয়, তুমি জানো একটু ফিল পাও যে অ্যাকচুয়ালি কী ঘটনা ঘটছে। তো রবার্ট মিলিকান যেই যন্ত্রটা নিয়ে পরীক্ষাটা করছিল, সেই যন্ত্রটা হলো এইটা। বিজ্ঞানী রবার্ট মিলিকান যেই যন্ত্রটা দিয়ে তৈলবিন্দু পরীক্ষাটা করছিল, এই যন্ত্রটা হলো অ্যাকচুয়ালি এই যে এইটা। হ্যাঁ, আর এর ভিতরে কি মেকানিজম হয় সেটা বোঝানোর জন্য এই যে বাকি ছবি দুইটা, ঠিক আছে। এখন তাহলে আমরা একটু তার ওই পরীক্ষাটা কিভাবে করছে সেটা একটু দেখি। মিলিকানের তৈলবিন্দু পরীক্ষা, মিলিকানের তৈলবিন্দু পরীক্ষা। দেখো প্রথমে একটু যন্ত্রটা আঁকি, প্রথমে একটু যন্ত্রটা আঁকি। প্রথমে একটু যন্ত্রটাকে এঁকে ফেলি। হ্যাঁ, আমি জাস্ট তোমাদের বোঝার সুবিধার্থে এই ছবিটা দেখে আসলে বুঝাইতে গেলে একটু হিজিবিজি হয়ে যাবে, এই ছবিটা দিয়ে বুঝাইতে গেলে একটু হিজিবিজি হবে, এই কারণে আমি একটু জাস্ট সিম্পলি ছবিটা এঁকে আঁকতেছি, কেন, যেন তোমাদের বুঝাইতে আমার সুবিধা হয়, ঠিক আছে, যেন তোমার বুঝাইতে আমার কী হয়, যেন তোমাদের বুঝাইতে আমার সুবিধা হয়। তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটু ছবিটা সিম্পলিফাই করে রাখতেছি, ঠিক আছে। এইটা হলো যন্ত্রটা, এই যে সবুজ যে ব্যারিকেডটা আছে, সবুজটা হলো সেই যন্ত্রটা। হ্যাঁ, আচ্ছা, এই যে উপরে যে অংশটা দেখতেছো, এটা হলো অ্যাটোমাইজার। এটা কি, এটা হলো অ্যাটোমাইজার, ঠিক আছে। এটা কি, এটা হলো অ্যাটোমাইজার। হ্যাঁ, আচ্ছা, অ্যাটোমাইজার জিনিসটা কি ব্যাখ্যা করব। তারপর তার নিচে যে জিনিসটা দেখতেছো, তার নিচে যে একটা জিনিসটা দেখতেছো, এটা হলো একটা মাইক্রোস্কোপ। এটা কি একটা, এটা হলো একটা মাইক্রোস্কোপ। হ্যাঁ, এটা হলো একটা
মাইক্রোস্কোপ। তারপর এই পাশে থাকে একটা, এই পাশে থাকে হলো একটা এক্স রে রশ্মির উৎস। হ্যাঁ, একটা এক্স রে রেডিয়েশনের উৎস থাকে, ঠিক আছে। এটা হলো একটা এক্স রে রেডিয়েশনের উৎস থাকে। এখান থেকে কি হয়, এখান থেকে এক্স রে রেডিয়েশন হয়, এখান থেকে এক্স রে রেডিয়েশনটা হয়। তারপর কি, তারপর হইল তোমার এই যে দুইটা হলুদ গোল দেখতেছো না, দুইটা পাত থাকে, দুইটা কি থাকে, দুইটা পাত থাকে, এবং এই উপরের পাতে একটা ছিদ্র থাকে। উপরের পাতে কি থাকে, উপরের পাতে স্যার একটা ছিদ্র থাকে। তাহলে এইটা হলো যন্ত্রটা। হ্যাঁ, যন্ত্রের এই পাশে থাকে যে এটা হলো একটা অ্যাটোমাইজার থাকে, এইটা হলো একটা মাইক্রোস্কোপ, আর এইটা হলো একটা এক্স রে সোর্স। হ্যাঁ, একটা এক্স রে রশ্মির সোর্স, একটা উৎস থাকে। এবং হলুদ যে দুইটা দেখতেছো, দুইটা কি থাকে, দুইটা পার্ট থাকে। দুইটা কি থাকে, দুইটা পার্ট থাকে। আর কি থাকে, আর থাকে হইল আর ঠিক আছে, না সুন্দর হয়নি। ভিতরে দিই একটু, হ্যাঁ, এই প্লাস মাইনাসটা ভিতরে দিলে সুন্দর হবে। এটা পুরোটা একটু মুছি, প্লাস মাইনাসটা ভিতরে দিলে সুন্দর লাগবে দেখতে। প্লাস মাইনাস, এই প্লাস এই মাইনাস, ঠিক আছে। আচ্ছা, ওকে, ডান। আচ্ছা, এবার আসো। দুষ্টাপানি করতেছে বুট না, প্লাসটা সুন্দর হইতেছে না, প্লাসটা সুন্দর হইতেছে না, এইবার হয়েছে। তাহলে মোটামুটি আমরা একটা ফ্রেম এঁকে ফেলছি। মোটামুটি আমার বিজ্ঞানী মিলিকান যে যন্ত্রটার মধ্যে পরীক্ষাটা করছিল তার একটা ফ্রেম আমরা এঁকে ফেলছি। এবার আমরা একদম ডিটেলসে ঘটনাটা একটু দেখবো। হ্যাঁ, এবার আমরা একটু ডিটেলসে ঘটনাটা দেখব। তো এই যে অ্যাটোমাইজারটা আছে না, অ্যাটোমাইজারের মধ্যে থাকে অয়েল, তেল থাকে। অ্যাটোমাইজারের মধ্যে কি থাকে, তেল থাকে। তো আমরা সেলুনে গেলে যে স্প্রে করে না, আমাদের চুলে পানি দেন স্প্রে করে, তো এই অ্যাটোমাইজারটা হলো সেই স্প্রেটা। হ্যাঁ, এখানে যে চাপ দিলে এই স্প্রের মাধ্যমে তেলটা এরকম বেরোয় আসে। হ্যাঁ, এখানে পুশ করলে এরকম চাপ দিলে কি হয়, এখান থেকে কি হয়, এখান থেকে কি বের হয়, এখান থেকে তেলগুলো বেরোয় আসে, ঠিক আছে। এখান থেকে তেলগুলো বেরোয় আসে, অয়েলগুলো স্প্রে হয়। তাহলে অ্যাটোমাইজারের কাজ কি, অ্যাটোমাইজারের কাজ হলো যে এখানে কি থাকে, এখানে অয়েল থাকে, এই এখান থেকে স্প্রে করে অয়েলগুলোরে কি করা হয়, স্প্রে করে। হ্যাঁ, অ্যাটোমাইজার অয়েলগুলোকে স্প্রে করে ভিতরে। দেন কি, দেন আমার এখানে কি থাকে, একটা এই যে এই মাঝখানে দুইটা পাত থাকে। প্রথম পাত্রের মাঝখানে, প্রথম পাতে কিন্তু একটা কি থাকে, ছিদ্র থাকে। আর এই পাশে কি থাকে, একটা এক্স রে রেডিয়েশন হয়, এখান থেকে এক্স রে রশ্মি নির্গত হয়। আর এই এক্স রে রেডিয়েশনের কাজ কি, এই এক্স রে রেডিয়েশন করে কাজ কি একটু দেখেন। এক্স রে রেডিয়েশন, এই এক্স রে রেডিয়েশন যা ঘটায়, এই যে এখান থেকে একটা উৎস থেকে এক্স রে রেডিয়েশন যে ঘটায়, কেন ঘটায়, এই এক্স রে রেডিয়েশন ঘটায় হইলো আমাকে কি করার জন্য জানেন, এই এক্স রে রেডিয়েশনটা ঘটায় হইলো আমার যে অয়েল ড্রপলেটগুলো আছে, আমার যে অয়েল ড্রপলেটসগুলো আছে সেইগুলোকে আয়োনাইজড করার জন্য। সেইগুলোকে কি করার জন্য স্যার, সেইগুলোকে আয়োনাইজড বা আয়নিত করার জন্য। আয়োনাইজড বা আয়নিত করা মানে তুমি মনে রাখবা যে ঋণাত্মক চার্জে নেগেটিভ চার্জে চার্জিত করার জন্য। হ্যাঁ, নেগেটিভ চার্জে কি করার জন্য, নেগেটিভ চার্জে চার্জিত করার জন্য। তাহলে আমি আবার বলি, এইটা হলো আমার সেই যন্ত্রটা। এই অটোমাইজারের মধ্যে থাকে তেল বা অয়েল, এখান থেকে স্প্রে করলে, চাপ দিলে তখন আমার অয়েলটা ভিতরে কি হয়, স্প্রে হয়। হ্যাঁ, তখন এই পানি যেমন অসংখ্য ফোঁটা বিন্দু এরকম ছড়ায় পড়ে, স্প্রে করলে ঠিক অমনি অয়েলের অসংখ্য ফোঁটা ছড়ায় পড়ে। এরপর এই যে অয়েলের ফোঁটাগুলো আসলো না, অয়েলের ফোঁটাগুলো আসতেছে না, আস্তে আস্তে এই ছিদ্রপথ থেকে কিছু ফোঁটা আস্তে আস্তে নিচে পড়া শুরু করবে। এই ছিদ্র থেকে ফোঁটা নিচে পড়া শুরু করবে না, করবে। তো এই যে অয়েল ড্রপলেটগুলা, এই যে তৈল বিন্দুগুলো আছে, যখন এই যে নিচে পড়তেছে ছিদ্র দিয়ে, তখন এই যে এক্স রে রেডিয়েশনটা আছে না, এই এক্স রে রেডিয়েশন কি করে, এক্স রে রেডিয়েশনটা এই অয়েল ড্রপলেটটাকে আয়োনাইজড করে, একে তড়িৎগ্রস্ত করে, একে ঋণাত্মক চার্জে চার্জিত করে। আশা করি বুঝতে পারছি যে এক্স রে রেডিয়েশনের কাজ হলো এই অয়েল ড্রপলেটটাকে কি করা, আয়োনাইজড করা, তাকে ঋণাত্মক চার্জে চার্জিত করা। তাহলে মোটামুটি এতটুকু আপনারা সবাই বুঝছেন। এবার এই যে এখানে একটা কি থাকে, এখানে একটা এক্সটার্নাল
ভোল্টেজের সোর্স আছে না, এই যে একটা এক্সটার্নাল কি আছে, এক্সটার্নাল ভোল্টেজের সোর্স আছে না, এটাকে প্রথমে লাইন কাট করা থাকে, এটাকে প্রথমে আমি লাইন কি করে দিছি, কেটে দিছি। প্রথমে এই ভোল্টেজের লাইনটা দেওয়া থাকে না, সে ন্যাচারালি নর্মালি আসে, ঠিক আছে। আচ্ছা, এখন এই তৈলবিন্দুটা আস্তে আস্তে ছিদ্রদের নিচে পড়তেছে, হ্যাঁ, এই তৈলবিন্দুগুলো আস্তে আস্তে ছিদ্রদের নিচে পড়তেছে এবং এখান থেকে এক্স রে রেডিয়েশন কি করতেছে, তাকে নেগেটিভ চার্জে চার্জিত করতেছে। এই যে এই পাশে একটা মাইক্রোস্কোপ লাগানো, এই মাইক্রোস্কোপ দিয়ে আসলে অ্যাকচুয়ালি কী ঘটতেছে সেটা দেখা হয়। তো এই মাইক্রোস্কোপ দিয়ে এখন আমরা দেখবো অ্যাকচুয়ালি ড্রপলেটের মধ্যে কী ঘটনা ঘটতেছে সেটা দেখবো, হ্যাঁ। আচ্ছা, খেয়াল করো কী ঘটনা ঘটে একটু দেখো। এই ধরো এখান থেকে ড্রপলেটগুলো পড়তেছে, অয়েল ড্রপলেটগুলো পড়তেছে, এখান থেকে একটা ড্রপলেটকে আমি জুম করলাম, অ্যাকচুয়ালি কী ঘটতেছে তখন আমরা কি দেখবো দেখো একটু, তখন আমরা কি দেখবো সেটা একটু দেখি। এই হইল সেই অয়েল ড্রপলেটটা, এটা কি, এইটা হলো আমার সেই অয়েল ড্রপলেটটা এখান থেকে নিয়ে আসছি। এটা কি গোলকাকার, এই যে এটা হলো তার ব্যাসার্ধ, এটা তার ব্যাসার্ধ, ঠিক আছে। আচ্ছা, এই ড্রপলেটটাকে নিচে পড়তেছে না কেন, অভিকর্ষ ত্বরণের কারণে। তার মানে তার এই নিচের দিকে এই যে অভিকর্ষ বল কাজ করতেছে, এখানে তার অভিকর্ষ বল কাজ করতেছে, তাকে নিচের দিকে টানতেছে, গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করতেছে নিচের দিকে। তাহলে এই অয়েল ড্রপটাকে যে নিচের দিকে পড়তেছে, এখানে কে কাজ করতেছে, গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করতেছে। এখন এই যে অয়েল ড্রপটা, এই যে অয়েল ড্রপটা নিচে পড়তেছে, এই যে অয়েল ড্রপটা নিচে পড়তেছে, নিচে পড়ার সময় আমরা ছোটোবেলায় কিন্তু 9 10-এ পড়ছিলাম প্লবতা বলে একটা কথা পড়ছিলাম। প্লবতা কি, কোনো একটা বস্তুকে যদি প্রবাহীর মধ্যে, কার মধ্যে, প্রবাহী, প্রবাহী মানে কি ফ্লুইড, হ্যাঁ বুঝছেন স্যার, হ্যাঁ একটু বুঝছেন। এই যে কষ্টগুলো করতেছে কিন্তু আপনাদের জন্য, আপনি এই পরীক্ষা না দেখলেও সমস্যা নাই, কিন্তু আপনি যখন একটা জিনিস পড়তেছেন, ফিল করে পড়তেছেন, ডিটেলসে পড়তেছেন, ওটার মজাই আলাদা, ওইটার কনফিডেন্স লেভেলই আলাদা স্যার, হ্যাঁ। আর আমি সাকিব যখন পড়াই, আমি নিজে কিছু জানি না, খুব বেশি কিছু আহামরি সব জানতে এমন কিচ্ছু না, কিন্তু আমি এখনও শেখার চেষ্টা করি। আর আমি যখন পড়াই, আমার তো এই যে এতগুলো প্রাইভেট গ্রুপ অনলাইনে আমার কোর্স চলতেছে, প্রত্যেকে জানে যে আমি কখনোই ভাষা পড়ে বিশ্বাসী না, যেটা পড়বো ডিপলি কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে হবে স্যার, হ্যাঁ। না এই কনসেপ্ট ক্লিয়ার না করে, বেসিক স্টোন না থাকলে পড়ালেখা করে কোনো লাভ নেই, হ্যাঁ। তুমি আলটিমেটলি বোর্ডের রেজাল্ট কোনোরকম ভালো করলেও অ্যাডমিশনে যে ঠিক আছে যাবা, অ্যাডমিশনেও যদি কোনো রকম পাস সম্ভব না, এরপরও মনে করো তুমি যখন রিয়েল লাইফে যাবা, রিয়েল লাইফ এক্সপেরিমেন্টে যাবা, তখন তুমি এই যে গ্যাপগুলো রেখে যাবা না, এই বেসিক দুর্বলগুলো তোমার প্রতিনিয়ত পীড়া দিবে, হ্যাঁ। তো ফাঁকিবাজির কোনো অপশনই নাই, যদি বুঝতে পড়েন কেমিস্ট্রির মতো মজার সাবজেক্ট নাই। আর আপনারা জানেন যে কেমিস্ট্রি অ্যাকচুয়ালি মনে হয় অনেক কঠিন কিছু, বাট একবার ফিল করতে পারলে, আপনি যদি রিলেশনগুলো যদি একবার ফিল করতে পারেন, আপনি দেখবেন আপনার সেগুলো কোনো ঘটনাই না, ঠিক আছে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, আমার এই যে অয়েল ড্রপলেটটা, এটা গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য নিচের দিকে পড়তেছিল। সে যখন গ্র্যাভিটেশনাল ফোর্সের নিচের দিকে পড়তেছে, এই যে বাতাস, হ্যাঁ এই যে এখানে কি আছে, বাতাস আছে। তো এই কোনো একটা বস্তু যখন কোনো ফ্লুইডে, প্রবাহীর মধ্যে প্রবাহিত হয়, প্রবাহী বা ফ্লুইড কি, প্রবাহী বা ফ্লুইড বলতে কি বোঝায়, প্রবাহী বা ফ্লুইড বলতে বোঝায় হলো তরল ও কি, তরল বা কি, তরল বা গ্যাসকে বোঝায়, হ্যাঁ। ফ্লুইড বলতে আসলে কি বোঝায়, ফ্লুইড বলতে আসলে বোঝায় তরল বা কাকে, গ্যাসকে। তো আমার এই অয়েল ড্রপলেটটা যখন পড়তেছিল, তখন এই যে বাতাসটা, এই যে ফ্লুইডটা, তারা কি করবে, তাকে বিপরীতমুখী বল প্রয়োগ করবে, বুঝছেন। আমরা যখন এক বালতি পানি নর্মালি খালি হাতে ধরি, আমার কিন্তু অনেক ওয়েট ফিল হয়, আমার কিন্তু অনেক ভারী লাগে, বাট আমি যদি পানির মধ্যে তারে ধরি, আমাকে হালকা ফিল হয়, কেন, কারণ ওই বস্তুটাকে যখন এই পানিতে নিমজ্জিত করছি, তখন সে ওই ওজন বরাবর, ওজনের সমান কী করে, একটা বিপরীতমুখী বল প্রয়োগ করে। আর এইটাকেই তো বলা হয় প্লবতা বল, তাই না, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় প্লবতা বল, তাই না। তো এই ড্রপলেটটা যখন এই যে নিচের দিকে আস্তে আস্তে নামতেছে, তখন এই এয়ারটা, এই ফ্লুইডটা তারা কি করবে, তারা একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করবে, একটা প্লবতা বল প্রয়োগ করবে, তাই না, করবে। তো এইটাইকে বলতেছি যে তার একটা কি কাজ করবে, তার একটা বিপরীতমুখী, একটা ঊর্ধ্বমুখী বল ক্রিয়া করবে, যেটা কি বল, প্লবতা বল, ঠিক আছে। যেটা হলো প্লবতা বল, এটাকে ইংলিশে বলে বুয়েন্ট ফোর্স। এই যে এই ড্রপলেটটা যখন নিচে পড়তেছিল, তখন এই ফ্লুইডটা তারা কি করবে, তার প্লবতা বল, তাকে একটা বল প্রয়োগ করবে, যেটাকে কি বলা হয়, যেটাকে বলে বুয়েন্ট ফোর্স। এফবি মানে কি, এফবি দিয়ে বুঝাইছি আমি বুয়েন্ট ফোর্স।
একটা বুয়েন্ট ফোর্স ক্রিয়া করে। এ যখন নিচের দিকে নামতেছে ঠিক তার প্রবাহীটা কি করতেছে, এই ফ্লুইডটা প্রবাহীটা তাকে ঠিক ঊর্ধ্বমুখী একটা বল প্রয়োগ করতেছে, এটা প্লবতা বল প্রয়োগ করতেছে, যেটা হলো এফবি বা বুয়েন্ট ফোর্স। এবার শুধু যে প্লবতা বল কাজ করে বিষয়টা এমন না, এখানে আরেকটা বল কাজ করে, যেটা হইলো যেটা এখানে আরেকটা ঊর্ধ্বমুখী বল কাজ করে, যেটাকে আমরা প্রকাশ করব FV1 দিলাম। হ্যাঁ, এই FV মানে কি? FV মানে হইল ভিসকাস ফোর্স। কি ফোর্স স্যার? ভিসকাস ফোর্স বা সান্দ্রতা বল। তোমরা যারা ইন্টার ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার, তোমরা অলরেডি পদার্থবিজ্ঞান অধ্যায় 7 পদার্থের গাঠনিক ধর্ম, সেখানে সান্দ্রতা গুণাঙ্ক, সান্দ্রতা বল পড়ছো। হ্যাঁ, আর যারা একদমই নতুন, যারা HSC 26, তাদের কাছে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি একদম ক্লিয়ারলি জাস্ট একটু বলে দিতেছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। আমরা ফিজিক্সে যখন 9, 10 অঙ্ক করতাম, ফিজিক্সে 9, 10 অঙ্ক করার সময় কী হইতো, বা কলেজে যখন আমরা অঙ্ক করছি ফার্স্টে সেকেন্ডে যারা, যখন একটা কঠিন বস্তুর উপর থেকে যায়, তখন ঘর্ষণ বল কাজ করে। আর ঘর্ষণ বল কী করে? তার গতিকে, আপেক্ষিক গতিকে বাধা দেয় না? একটা কঠিন বস্তু যখন একটা কঠিন বস্তুর উপর দিয়ে যায়, তখন যে ঘর্ষণ বলটা কাজ করে সেটা আপেক্ষিক গতিকে বাধা দেয়। সেমভাবে প্রবাহিত হওয়ার সময়, স্থির না, যখন প্রবাহিত হবে, মুভ করবে, প্রবাহিত হওয়ার সময় আমার একটা প্রবাহীর স্তর, হ্যাঁ, প্রবাহিত হওয়ার সময় একটা প্রবাহীর স্তর তার সন্নিহিত আরেকটা স্তর দ্বারা ঘর্ষণের সম্মুখীন হয়, ঘর্ষণ কাজ করে, তখন সেটা কি হয়ে যায়? তখন তারও আপেক্ষিক গতি কি হয়ে যায়? কমে যায়। একটু আরেকটু যদি এখানে দেখায় বলি, যখন এই ড্রপলেটটা, যখন এখানে ড্রপলেটটা, যখন এই ড্রপলেটটা যখন নিচের দিকে পড়তেছে, এই ড্রপলেটটা যখন নিচের দিকে পড়তেছে, হ্যাঁ, এইটা একটা প্রবাহী, এটা একটা তরল, এই প্রবাহীটা কী হইতেছে? যে বায়ুজার একটা প্রবাহী আছে, এই প্রবাহীটা কি করতেছে? এই বায়ু প্রবাহী দ্বারা আরেকটা ফ্লুইড দ্বারা সে কি করতেছে? সে ঘর্ষণের শিকার হইতেছে। সে যখন আস্তে আস্তে যে বাতাসটা ভেদ করে নামতেছে, ঘর্ষণ বল কাজ করতেছে না? ঘর্ষণের শিকার হইতেছে না? জি। আর এই ঘর্ষণের কারণে এইটারও আপেক্ষিক গতি বাধাপ্রাপ্ত হয়। তাহলে যেই বলের নিচে নামার কথা, যেই ফোর্সের নিচে নামার কথা, সে কি সেই ফোর্সে নামতে পারবে না? তাকে কি করবে? এই যে সান্দ্রতা বল, হ্যাঁ, এই যে সান্দ্রতা বল, ভিসকাস ফোর্স যে আছে, সে কি করবে? তার উল্টা দিকে কাজ করবে, তার মানে তারা কিন্তু নামতে বাধা দিবে। তাহলে আমি আরেকবার একটু ক্লিয়ারলি বলি, আমার এই ছিল আমার যন্ত্রের নকশাটা। এই যন্ত্রের নকশাটায় আমি এই স্লাইডটা যদি আরেকবার বলি, এখান থেকে আমি অয়েল স্প্রে করছি। অয়েল স্প্রে করলে এই পাতের ছিদ্র দিয়ে কিছু অয়েল ড্রপলেটস আস্তে আস্তে নিচে পড়া শুরু করছে। তখন আমার এক্সরে কি করছে? এই সোর্সটা এক্সরে রেডিয়েশন ঘটাইছে এবং আমার অয়েল ড্রপলেটসটা কি হয়েছে? আয়োনাইজড বা কি হয়েছে? নেগেটিভ চার্জিত হয়েছে। দেন আমি কি করছি? প্রথমে আমার কেস 1-এ বা প্রথমে আমি কি করছি? প্রথমে এই যে এক্সটার্নাল যে ভোল্টেজটা আছে, এর লাইন আমি কাট করে রাখছি। এ কি করবে না? এই লাইনটা কাট করে রাখছি, এর কোনো সম্পৃক্ততা নাই, নর্মালি ঘটতেছে। তো এই অয়েল ড্রপলেটটা যখন আস্তে আস্তে নিচে নামতেছে, তাহলে নিচে নামতেছে কার জন্য? নিচে নামতেছে হলো গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য। আর এই অয়েল ড্রপলেটটা যখন নিচে নামতেছে, তখন কি ঘটনা ঘটতেছে? তখন আমার ঠিক এই যে বায়ু যে প্রবাহীটা আছে, সে তারে একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করতেছে, প্লবতা বল, বুয়েন্ট ফোর্স কাজ করতেছে উল্টা দিকে। আবার এ যখন নিচের দিকে নামতেছে, তখন এই প্রবাহীটা বায়ু প্রবাহীর দ্বারা ঘর্ষণের শিকার হইতেছে। এখানে একটা সান্দ্রতা বল কাজ করতেছে বা ভিসকাস ফোর্স কাজ করতেছে, কোন দিকে? উল্টা দিকে। হ্যাঁ, একটা প্রবাহী যখন প্রবাহিত হওয়ার সময় তার স্তরটা আরেকটা প্রবাহীর স্তরের সাথে যখন ঘর্ষণ হয়, তখন তার আপেক্ষিক গতিটা বাধাপ্রাপ্ত হয়। হ্যাঁ, তো এই হলো মোটামুটি কেস 1-এর একটা সিন। আমরা মনে হয় আশা করি এতটুকু কথা সবাই বুঝতে পারছি। কঠিন কিচ্ছু না, বুঝে পড়লে কঠিন কিছু না। এবার কি হবে জানেন? এই যে ড্রপলেটটা, এই ড্রপলেট আস্তে আস্তে পড়তে আর এই যে বাধা পাইতে একটা সময় যে এই উপরের যে বল আর নিচের বল, এটা সমান হয়ে যাবে। আবার বলি, এই ড্রপলেটটা আস্তে আস্তে যখন নিচে পড়তে একটা সময় যে এই যে নিচে যে গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করতেছে FG, এবং উপরে যে দুইটা বল কাজ করতেছে FB এবং FV1 ধরছি আমি যাকে, এই দুজন কী হয়ে যায়? এই দুজন সমান হয়ে যায়। তো এই দুজন যখন সমান হয়ে যাবে, তখন তার কি আর কোনো ত্বরণ থাকবে না? তখন এই উপরের বল এবং নিচের বল, এই দুইটা বল যখন সমান হয়ে যাইতেছে, তখন আমার কি হইতেছে? এই যখন নিচে পড়তেছে, দেখেন, এই যখন নিচের দিকে পড়তেছে, তখন আমার কি হইতেছে? তখন এই উপর আস্তে আস্তে একটা পয়েন্টে যে আমার এই উপরের বল এবং নিচের বলটা কি হয়েছে? সমান হয়ে যেতেছে। তখন আমি সেটাকে V1, সেটাকে আমি বলি টার্মিনাল ভেলোসিটি। সেটাকে আমি কি বলি? সেটাকে আমি বলি টার্মিনাল ভেলোসিটি বা প্রান্তিক বেগ। টার্মিনাল ভেলোসিটি বা কি বলি স্যার? বা বলি প্রান্তিক বেগ।
তাহলে আমার অয়েল ড্রপলেটটা নিচে পড়তেছিল গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে, এবং তখন বাধাদানকারী দুইটা বল, একটা হলো বুয়েন্ট ফোর্স, একটা হলো ভিসকাস ফোর্স, তারা কী করছে, বাধা দিছে। আর একটা পর্যায়ে যে নামতে নামতে একটা পয়েন্টে যে আমার এই উপরের যে দুইটা বল কাজ করতেছে আর নিচের যে দুইটা বল কাজ করতেছে, এই দুইটা কী হয়ে যায়, এই দুটো সমান হয়ে যায়। তুমি একটু খেয়াল করো, আমি মানুষটা এই মাঝ বরাবর দাঁড়ানো, হ্যাঁ, আমি মানুষটা এই মাঝ বরাবর দাঁড়ানো, আমার এখানে এক হাত, এখানে এক, দুই হাত দুই পাশে। আমাকে এই পাশ থেকে ডান পাশ থেকে দুইজন মানুষ এই টানতেছে, আবার ঠিক বাম পাশ থেকেও দুইজন মানুষ টানতেছে। তো ডান পাশের দুইজন মানুষের শক্তি আর বাম পাশের দুইজন মানুষের শক্তি সমান। এই দুইজন আমরা যেই বলে টানতেছে, এই দুজন আমরা সেম বলে টানতেছে, তো তখন কি আমি কোনো দিকে মুভ করব না, তখন কি আমার কোনো চেঞ্জ হবে না, তখন কিন্তু আমি স্থির হয়ে যাব। তো এখানে সেম ঘটনা ঘটে, যখন বলটা সমান হয়ে যায় তখন এর বেগটা কী হয়ে যায়, এর বেগটা কনস্ট্যান্ট হয়ে যায়, তখন এটা সমবেগ হয়ে যায়, তখন তার বেগটা কী হয়ে যায়, সমবেগ, তখন আর কোনো ত্বরণ কাজ করে না। হ্যাঁ, আর এই যে বেগটা হয়েছে, এই যে একটা পয়েন্টে যে বেগটা কনস্ট্যান্ট ভেলোসিটি হয়ে গেছে, সমবেগ হয়ে গেছে, তো ওই বেগটাকে আমরা বলি কি, টার্মিনাল ভেলোসিটি বা প্রান্তিক বেগ। ওইটাকে আমি ধরলাম কি v1। হ্যাঁ, ওইটাকে আমি কি ধরলাম স্যার, v1। এতটুকু কথা কি বোঝা গেছে? এতটুকু কথা কি আমরা সবাই বুঝতে পারছি? এতটুকু কথা আশা করি আমরা সবাই বুঝতে পারছি। তাইলে এতটুকু কথার ভিত্তিতে দেখো তো আমি লিখতে পারি কি না। দেখো, এই অয়েল ড্রপলেটটার এই নিচ বরাবর কী কাজ করছিল, গ্র্যাভিটেশনাল ফোর্স। আমরা জানি গ্র্যাভিটেশনাল ফোর্স mg, জানি না, আমরা কিন্তু জানি। এম কি, ম্যাস, ভর, আমরা পড়ছি না রো ইকুয়াল টু এম বাই ভি। হ্যাঁ, রো ইকুয়াল টু এম বাই ভি পড়ছি না, তাহলে এম ইকুয়াল টু কি, রো ভি। তাহলে এম এর বদলে আমি কি বলতে পারি, রো ভি। আর দেখো তো একটু খেয়াল করো, এই যে অয়েল ড্রপলেটটা কি, এটা হলো গোলকাকার, হ্যাঁ, স্ফেরিক্যাল, গোলকাকার। সুতরাং গোলকের আয়তন কি হবে, সুতরাং এর আয়তন হবে 4/3 পাই আর কিউব। দিলাম, এটা কি, ভি আয়তন। তাহলে আমরা জানি এম ইকুয়াল টু রো ভি। এবার কি ঘনত্ব লাগবে, এর ঘনত্ব এই যে রো। এইবার দেখো, এই যে এটা কি অয়েল ড্রপলেট, এর ঘনত্ব, সুতরাং এই অয়েলের ও দিলাম, অয়েলের কি দিলাম স্যার, ও দিলাম, এবং তার সাথে একটা কি আছে, জি। আশা করি এতটুকু বুঝতে পারছেন। হ্যাঁ, এই যে এফ ইকুয়াল টু এফ জি, গ্র্যাভিটেশনাল ফোর্স ইকুয়াল টু এম জি, আমরা ছোটোবেলা থেকে সূত্র পড়ছি। এম ইকুয়াল টু কি, রো ভি, এই যে রো ভি। হ্যাঁ, রোটা কি, যেহেতু এটা অয়েল ড্রপলেটসের, তাই ও দিলাম, আর জি তো জি আছে। ঠিক আছে। এবার উপরের দিকে কি দুইটা বল কাজ করতেছে না, জি। একটা কি, এফ বি বুয়েন্ট ফোর্স, বুয়েন্ট ফোর্স। হ্যাঁ, এই এফ বি বা বুয়েন্ট ফোর্স কি হবে, এটাও সেম হবে 4/3 পাই আর কিউব। এবার এই যে এফ বি, এই যে প্লবতা বলটা কাজ করতেছে, এটা কে দিতেছে, যে বাতাসটা না, এয়ারটা। এই যে এয়ার যে ফ্লুইডটা আছে এর মধ্যে এই অয়েল ড্রপলেটটা, হ্যাঁ, একটু খেয়াল করো, এখানে তো এই পাত্রের মধ্যে কি আছে, এয়ার আছে। এই অয়েল ড্রপলেটটা যখন পড়তেছিল তখন এই এয়ার ফ্লুইডটা এর উল্টা দিকে বাধা দিতেছিল, এর ঊর্ধ্বমুখী প্লবতা কাজ করতেছিল, জি। তাহলে আমার কি দাঁড়াইলো, আমার এটা এর ঘনত্বটা কার, এয়ারের কি লিখলাম, এ, এবং জি। এই প্লবতা বলটা কে দিতেছে, বাতাস। দেন আমার এখানে আরেকটা বল কাজ করতেছে, কি বল স্যার, ভিসকাস ফোর্স। কি বল, ভিসকাস ফোর্স, FV1 ধরছি আমি। ভিসকাস ফোর্স কি হবে, এই বলটার মান কত, তোমরা যখন কলেজে উঠবা বা যারা কলেজে অলরেডি পড়তেছো তোমরা জানো, সান্দ্রতা বল কি, 6 পাই আর ইটা V1। হ্যাঁ, আচ্ছা। তাহলে আমার এই যে গ্র্যাভিটেশনাল ফোর্স যে নিচের দিকে কাজ করতেছিল, আর বুয়েন্ট ফোর্স এবং সান্দ্রতা বল ভিসকাস ফোর্স, এই দুটো উপর দিয়ে কাজ করতেছিল, তার মানগুলো আমি লিখলাম। হ্যাঁ, লিখলাম। এবার আমার কি হয়েছিল, আমার একটা পয়েন্টে যে কি হয়েছিল, এই অয়েল ড্রপলেটটা আস্তে আস্তে নিচের দিকে পড়তেছে। এই অয়েল ড্রপলেটটা যখন নিচের দিকে নামতেছিল, একটা পয়েন্টে যে এই নিচের দিকের বল আর উপরের দিকে বল দুটো সমান হয়ে গেছিল না, জি। এবং তখনই তো আমার এটা প্রান্তিক বেগ হয়েছিল, সমবেগ হয়ে গেছিল, তাই না, জি। তাইলে আমার একটা পয়েন্টে যে কি হয়ে যাবে, এই এফ জি ইকুয়াল টু কি হবে, এফ বি প্লাস এফ ভি ওয়ান। লিখতে পারি, অবশ্যই পারি, অবশ্যই লিখতে পারি, লিখছি, ডান। এটা ধরেন 1 নম্বর দেন, এটারে 1 নম্বর দেন। এবার কি করব, এবার
আমি এই যে লাইনটা বিচ্ছিন্ন করে রাখছিলাম, এই যে লাইনটাকে আমি বিচ্ছিন্ন করে রাখছিলাম, এই লাইনটাকে এবার আমি অন করব। এই লাইনটাকে আমি কী করব? অন করব। এই প্রথমে হলো এখানে ভোল্টেজ অফ ছিল, এখানে প্রথমে আমার কি ছিল? প্রথমে আমার ভোল্টেজটা অফ ছিল। হ্যাঁ, এবার পরে আমি কি করলাম? ভোল্টেজ অফ অবস্থায় আমি কি করলাম? আমি এখানে একটা ইকুয়েশন বের করলাম। এবার আসেন, আমি এবার ভোল্টেজটাকে কি করব? এখানে অন করে দেবো, লাইনটাতে জোড়া লাগাই দিব। হ্যাঁ, ভোল্টেজটা অন করব। এবার একটু খেয়াল করেন, আমি কি করছি? আমি এবার ভোল্টেজটারে অন করছি। ভোল্টেজটারে কি করছি? অন করছি। ভোল্টেজটাকে যখন আমি অন করছি, তখন এই দেখেন, এটা কি এটার সাথে যুক্ত না? তার মানে উপরেরটা কি চার্জ হয়েছে? এটা একটু অন্য কালিতে লিখি। হ্যাঁ, অন্য কালিতে লিখি, তাহলে দেখতে বুঝতে সুবিধা হবে। কোন কালি দেওয়া যায়? এটা দিই তো ভালো লাগবে না। কোন কালি দেওয়া যায়? কোন কালি দেওয়া যায়? লাল দিব? দেই। লাল দিলে কি ভালো লাগবে? লাল দিলে কি আমার ক্যাটকেটে লাগে না? সাদাই দিই তো, সাদাই দিই। আচ্ছা, দেখো কি হয়, এই যে এই পাতটা, এটা কি হবে? হায়ার ভোল্টেজ, আর এটা কি? এটা হবে লোয়ার ভোল্টেজ, তাই না? ইয়েস। তাহলে এইটা প্লাস আর এটা কি? মাইনাস। হ্যাঁ, তো এই যে উপরে হলো হায়ার ভোল্টেজ, নিচে হলো লোয়ার ভোল্টেজ। এই হায়ার ভোল্টেজ থেকে লোয়ার ভোল্টেজের দিকে একটা কি তৈরি হবে জানেন? এই যে দুইটা পাত্রের ভিতর হায়ার ভোল্টেজ থেকে লোয়ার ভোল্টেজের দিকে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হবে। ঠিক আছে, এই যে হায়ার ভোল্টেজ থেকে লোয়ার ভোল্টেজের দিকে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। ঠিক আছে, বিভব পার্থক্য সৃষ্টি হয়ে গেছে। হ্যাঁ, বিভব পার্থক্য যদি সৃষ্টি হয়েছে, তখন এই হায়ার ভোল্টেজ থেকে লোয়ার ভোল্টেজের দিকে একটা কি তৈরি হয়েছে স্যার? একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হয়েছে। আর যেহেতু তড়িৎ ক্ষেত্র তৈরি হয়েছে, তড়িৎ ক্ষেত্র যেহেতু হায়ার ভোল্টেজ থেকে লোয়ার ভোল্টেজের দিকে যাইতেছে, তাহলে আমার ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা কোন দিকে যাবে? উল্টা দিকে। তাহলে আমার এইখানে যে অয়েল ড্রপলেটটা ছিল, এই অয়েল ড্রপলেটটা এবার কোন দিকে যাবে? আমার ইলেকট্রিক ফিল্ড যেহেতু এইদিকে কাজ করতেছে, সুতরাং আমার ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা কই যাবে? কোন দিকে কাজ করবে? আমার FE ধরলাম। হ্যাঁ, FE ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা এটা কোন দিকে কাজ করবে? এটা ঠিক তার অপোজিটে কাজ করবে, এবার এই দিকে কাজ করতেছে। তাহলে এই ঘটনাকে যদি আমি একটু সুন্দর করে এই পাশে লিখি, এই ঘটনাটাকে যদি আমি এই পাশে একটু সুন্দর করে লিখি, চিত্রটা এই পাশে আঁকি, চিত্রটা এই পাশে আঁকি। এবার হলো আমাদের এবার আমি কি করব? এবার আমাদের ভোল্টেজ অন। এবার আমাদের ভোল্টেজটা কি? এবার আমাদের ভোল্টেজটা অন। এবার ভোল্টেজ কি? অন। লাইন দিছি। ভোল্টেজ যখন আমার অন, তখন আমার কি? এই যে অয়েল ড্রপলেটটা, এই অয়েল ড্রপলেটটা কি হবে? এই অয়েল ড্রপলেটটা আমার গ্র্যাভিটেশনাল ফোর্স তো থাকবেই, যে নিচের দিকে তারে টানবে, থাকবে না? থাকবে। আমার ঠিক ওই প্রবাহের জন্য প্লবতা বলও তো সেম, তার মানে তার উপরের দিকে, তার উল্টা দিকে একটা কি কাজ করবে? একটা বুয়েন্ট ফোর্সও কাজ করবে, তাই না? করবে। এটা কি বাঁকা হইলো? একটু বাঁকা হয়েছে, তাই না? তার উপরের দিকে কি করবে? তার উপরের দিকে একটা বুয়েন্ট ফোর্সও কাজ করবে। এই দুইটা তো আমার থাকবে, এই দুটো তো চেঞ্জ হবে না, তাই না? না, এই দুইটা আমার চেঞ্জ হবে না। এফটা মনে দিচ্ছে না খাইয়া আছে। আচ্ছা, এবার একটু মনোযোগ দেন। আমি যখন কি করছি? আমি যখন ভোল্টেজটা অন করছি, তখন এই যে হায়ার ভোল্টেজ থেকে লোয়ার ভোল্টেজের দিকে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে, যার কারণে এইবার আমার ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা কোন দিকে কাজ করবে? এই ইলেকট্রিক ফিল্ড যেদিকে যাইতেছে, যেদিকে কাজ করে ঠিক তার অপোজিটে। তার মানে এইবার আমার এই অয়েল ড্রপলেটটা কোন দিকে উঠবে? উপরের দিকে। তার মানে এইবার কিন্তু আমার অয়েল ড্রপলেট যেটা আছে, আমার অয়েল ড্রপলেটটা এবার কোন দিকে উঠবে? আমার অয়েল ড্রপলেটটা এবার উপরের দিকে উঠবে। কোন বলের কারণে? এই যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের কারণে। তাইলে আমার যখন ভোল্টেজ অফ ছিল, অয়েল ড্রপলেটটা গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে নিচের দিকে নামতেছিল, আর তার অপোজিটে বুয়েন্ট ফোর্স এবং ভিসকাস ফোর্স, অর্থাৎ প্লবতা বল এবং সান্দ্রতা বল, তার উল্টা দিকে টানতেছিল, বলটা কাজ করতেছিল, তাই না? আর যখন আমি ভোল্টেজটা অন করছি, তখন আমার গ্র্যাভিটেশনাল ফোর্স তো থাকবেই, আমার বুয়েন্ট ফোর্স তো উপর দিকে কাজ করবে, প্লবতা বল। আর এখন কিন্তু আমার কি কাজ করতেছে? এখন আমার উপরের দিকে অয়েল ড্রপলেটস এবার কাজ করতেছে কোন দিকে? উপরের দিকে। কোন ফোর্স? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। এবার দেখো, যেহেতু অয়েল ড্রপটা এবার এইদিকে যাইতেছে, তাহলে ঘর্ষণটা এর সান্দ্রতা বলকে নিচের দিকে কাজ করবে। হ্যাঁ,
যখন যখন অয়েল ড্রপলেটটা নিচের দিকে নামতেছিল, এ যখন এই ফ্লুইডটার মধ্যে থেকে, এই ফ্লুইডটা যখন এই এয়ার ফ্লুইডের মধ্যে থেকে যখন নিচের দিকে নামতেছিল, তখন কী হতেছিল, তখন সান্দ্রতা বল এ যখন নিচে নামে ঘর্ষণ হয় উপরের দিকে। আর এবার এ উপর দিকে করতেছিল, ঘর্ষণ কোন দিকে আসবে, নিচের দিকে। তাইলে আমার এইখানে একটু এটা একটু অন্য কালার করে দিই, হ্যাঁ মার্ক করে দিই, মার্ক করে দিই, এই যে এটা একটু মার্ক করে দিই অন্য কালার দিয়ে। এইখানে আমার ভিসকাস ফোর্সটা কাজ করতেছিল উপরের দিকে, আর ভোল্টেজ অন অবস্থায় এবার আমার ভিসকাস ফোর্সটা কাজ করবে কোন দিকে, নিচের দিকে। এবার আমার এটার FV 2 দিলাম, এটার FV কি দিলাম, 2 দিলাম। এবার আমার সান্দ্রতা বল কাজ করবে কোন দিকে, নিচের দিকে। সেম কাহিনী, এই যে অয়েল ড্রপলেটসটা এ আস্তে আস্তে উপর দিকে উঠতে উঠতে একটা পয়েন্টে যে এই নিচের বল এবং উপরের বল এটা সমান হয়ে যাবে। এবারে উপরের দিকে উঠতেছে আর আগের বার নিচে নামছিল, তো এই উপর দিকে উঠতে উঠতে একটা পয়েন্টে যে উপরের বল এবং নিচের বল দুটো সমান হয়ে যাবে, তখন তার বেগটাকে আমি ধরলাম V2। এটাকে বলা হয় কি, আমরা জানি প্রান্তিক বেগ বা টার্মিনাল ভেলোসিটি, প্রান্তিক বেগ বা কি বা টার্মিনাল ভেলোসিটি, তাই না? ইয়েস। তো আমার তার মানে যখন এটা প্রান্তীয় বেগে চলে আসছে, তার মানে কি আমার উপরের বল আর নিচের বলটা কি সমান হয়ে গেছে। তার মানে এখান থেকে আমি বলতে পারি, দ্বিতীয় ক্ষেত্রে এই নিচের যে বল FG, গ্র্যাভিটেশনাল ফোর্স এবং আমার যে এখানে ভিসকাস ফোর্স কাজ করতেছে সেকেন্ড কেসে, এটা উপরে যে দুইটা বল কাজ করতেছে বুয়েন্ট ফোর্স এবং আমার ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, এদের কি সমান, হ্যাঁ এই বল দুইটা কি হয়ে যায়, এই যে উপরের বল দুইটা এবং নিচের বল দুইটা সমান হয়ে যায়, তাই না? ইয়াস। এটাতে আমি দিলাম 2 নাম্বার কেস, এটার আমি কি দিলাম, 2 নাম্বার কেস। আমার খেলা হয়ে গেছে, হ্যাঁ আমার মোটামুটি খেলা হয়ে গেছে। তো এইবার কি ঘটনা ঘটলো, এবার বিজ্ঞানী মিলিক্যান কি করলো, এবার বিজ্ঞানী মিলিক্যান এই যে দুইটা ইকুয়েশন বের করে ফেললো না, করছে তো করছে। এই দুইটা ইকুয়েশন থেকে এখন সে কি করতে পারে, এখন সে বিভিন্ন কিছু বের করতে পারে, বিভিন্ন কিছু বের করে বিভিন্ন কিছু মান বের করতে পারে। যেমন স্যার, যেমন 1 নাম্বার ইকুয়েশনটা যদি আমি দেখি, 1 নাম্বার এক নম্বর ইকুয়েশন থেকে 1 নং হতে প্যাচ লাগে, প্যাচ লাগতেছে আমার কাছে, পয়রা প্যাচ লাগার তো কথা না, যতটুক বুঝেন একটু বোঝেন। এই যে শেষ করে পুরা গল্পটা, পুরা পরীক্ষাটা আরেকবার সুন্দর মতো একটা ব্রিফিং দিলে, একটা সামারি দিলে বুঝবেন, ঠিক আছে? টেনশন নেই, টেনশন নেই। এবার আসেন 1 নং হতে, কই থেকে 1 নং হতে। 1 নংয়ে কী ছিল, 1 নংয়ে ছিল FG = FB প্লাস FV1, তাই না? FG সমান FB প্লাস কি FV1, তাই না? জি। এবার এই যে FG, এই FGর মান আমি কত দেখছিলাম, এই FGর মান দেখেন তো, বের করে দেখছিলাম না, FGর মান কই কই কই, এই যে FG 4/3 πr³ ρ OG 4/3 πr³ ρ, এটা কার জন্য, অয়েলের জন্য, জি। FB কি ছিল, FB ছিল 4/3 πr³ কি ছিল, রো, এটা কার জন্য কাজ করতেছিল, বাতাসের জন্য, এ। আর এইখানে আমার এই যে ভিসকাস ফোর্সটা আছে, এই ভিসকাস ফোর্সটা কি করছে 6 πr এটা V1, তাই না? আমি পুরো ইকুয়েশনটা লিখলাম, আমি কি করছি, আমি পুরো ইকুয়েশনটা স্যার লিখছি না, লিখছি। এবার খেয়াল করেন, আমি যদি একটু ক্যালকুলেশন করি, এটারে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে 4/3 πr³ কমন, এইটারে এই পাশে আনছি, তাহলে মাইনাস হয়ে গেল। এইখানেও 4/3 πr³ আছে, এইখানেও আছে, কমন নিলাম, তাহলে কি থাকবে, রো এই যে অয়েল মাইনাস কি আছে, রো এয়ার, এবং একটা কি কমন আছে, এই জি কোথায়, এই জি, এবং একটা কি কমন আছে, জি। আর ডান পাশে কি আছে, 6 πr এটা V1, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এবার দেখেন কি ঘটনা ঘটে, পাই পাই কাটা, আর কিউব কাটাকাটি করলে r² থাকে, এই পাশে 4 যদি 2 দিয়ে ভাগ করি আর এই পাশে 3, তাহলে আলটিমেটলি কি দাঁড়ায়, 3টা যদি এই পাশে যায় 3 × 3 = 9, তাহলে r²
আর স্কোয়ার ইকুয়াল টু 3 এখানে গেলে 3 3 9, 2 এখানে উপরে আছে, এই পাশে গেলে নিচে চলে যাবে 9/2। এই পাশে কি আছে ইটা v1, আর নিচে এই পাশে কি আছে এই যে রো ও মাইনাস রো, রাইট, এই দুষ্টাবানি করে কেন, রো যে এ আছে এটা কোথায় চলে যাবে নিচে, এই যে এই অংশটা কোথায় চলে যাবে নিচে, এবং তার সাথে একটা কি আছে, তার সাথে একটা জি আছে, তাই না, তার সাথে একটা কি আছে জি আছে। তাইলে এই দেখেন, এবার আমি যদি এখান থেকে স্কোয়ারটাকে সরাই দিই, শুধু আর রাখি, তাহলে স্কোয়ার বসে কি হচ্ছে রুট হয়ে যাবে, তাহলে রুট ওভার 9/2 ইটা v1 ডিভাইডেড বাই রো ও মাইনাস রো এ কি ইন্টু জি, না পুরোটার সাথে তো না, সরি সরি সরি, এই যে ইন্টু কি ইন্টু জি। এই হলো আমার, দেখেন তো একটু, আমি গোলকের ওই যে আমার অয়েল ড্রপলেটটা ছিল, আমি অয়েল ড্রপলেটটার কি ব্যাসার্ধ বের করে ফেলছি। দেখেন তো 1 নম্বর ইকুয়েশন থেকে কিন্তু আমি 1 নম্বর যে আমার যে অয়েল ড্রপলেটটা ছিল তার ব্যাসার্ধটা কিন্তু স্যার বের করে ফেলছি। এই যে আমি আর এর মানও বের করে ফেললাম, এখান থেকে আমি কি করতে পারি এখন জানেন, এখান থেকে আমি একটা ক্যালকুলেশন করে আমি সুন্দর মতো এই যে আর এর মানটা যে আমি বের করছি মাত্র, এই আর এর মানের সাথে, এটা হলো আর, হ্যাঁ এটাকে পাই মনে করেন না, এটা হলো স্যার আর, এই যে আমি ব্যাসার্ধ রেডিয়াস আর বের করে ফেললাম না, এই আর এর মানের সাহায্যে আমি কি করতে পারি, এখান থেকে আমি এখন কিউ বের করতে পারি। কি বের করতে পারি স্যার, এখান থেকে আমি কিউ বের করতে পারি। তো বিজ্ঞানী মিলিকান কি করছে, বিজ্ঞানী মিলিকান প্রথমে একটা ইকুয়েশন করে আর এর মানটা বের করলো, দেন সে আরও ইকুয়েশন করে ওখানে একটু জটিল ক্যালকুলেশন, জটিল না আসলে চাইলে সবই সম্ভব, বাট অত বড় ক্যালকুলেশনটা তোমার লাগবে না দেখে আমি দেই নাই, জাস্ট একটা দেখাই দিলাম। তো সেমভাবে সে কি করছে, সে কিউ বের করছে। কিউটা কি জানেন, কিউটা কি জানেন, কিউটা হইল চার্জ, কিউটা কি, কিউটা হইল চার্জ, কিউটা হলো কিসের মান, চার্জের মান। কিউ বের করার সূত্র সে কি বের করলো, 9πd v1 প্লাস v2। এই v1 ছিল ওই যে প্রথম যখন ভোল্টেজ অফ ছিল তখন প্রান্তীয় বেগ, আর v2 কি যখন ভোল্টেজ অন করলাম তখন প্রান্তীয় বেগ। আর এই যে বড় হাতের ভি, যে নিচে যে বড় হাতের ভিটা ভাগ আছে না, এর নিচে যে বড় হাতের ভিটা ভাগ আছে, এইটা হলো বিভব পার্থক্য। বিভব পার্থক্য কিসের, এই দেখেন, এই দেখেন, এই যে আমার এই যে এই পাত থেকে এই পাত, এই পাত থেকে এই পাতের মাঝখানে এই যে এই পাত থেকে এই পাতের যে বিভব পার্থক্যটা আছে সেইটা, এবং এদের মধ্যবর্তী দূরত্ব কত, এদের মধ্যবর্তী দূরত্বকে ডি, ডিস্টেন্স ডি ধরলাম। দেখেন এই দেখেন সূত্র দেখেন, এই যে ডি আছে ডিস্টেন্স, আর এই পাশে ইটা v1 আপনি সবই জানেন, এই যেখানে অলরেডি করে আসছেন। এবার এবার আমি একটু সামারি দিই, এবার আমি একটু সামারি দিই, হ্যাঁ একটু কেমন কেমন গোলাই গেছে না, কিচ্ছু গোলায় নাই। দেখেন 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 আপনি এগুলা এই মানে আসলে পড়ালেখাটা হইতে হবে মজার, পড়ালেখাটা হইতে হবে শান্তির, হ্যাঁ পড়ালেখাটা আমরা বেশিরভাগ প্রেশার নিয়ে করি, এটাই সমস্যা। বাট আলহামদুলিল্লাহ আমি এই যে এতগুলো ব্যাচ পড়াই, অনলাইন অফলাইন হোক, পার্সোনাল গ্রুপ হোক, প্রাইভেট গ্রুপ হোক, আলহামদুলিল্লাহ আমার মানে মোস্ট অফ দ্য স্টুডেন্ট সব কেমিস্ট্রিটা মজা নিয়েই পড়ে, হ্যাঁ ওদের সাথে আমি কথা বলে ক্লাস নেওয়ার সময় আমি ওদের সাথে সেই ফিলটা পাই, তো এই মজা নিয়ে পড়তে হবে। তো বিষয়টা হলো এই যে ধরেন তোমার ফ্রেন্ডরা সবাই জানে মিলিকানের তৈলবিন্দু পরীক্ষার মাধ্যমে ইলেকট্রনিক চার্জটা আবিষ্কার হয়েছিল, হ্যাঁ মুখস্থ করছে বইতে, এই লাইনটাই মুখস্থ দেওয়া আছে, হ্যাঁ আচ্ছা এইটার মাধ্যমে হয়েছিল। তুমি যদি পরীক্ষা আসুক না আসুক তো ফ্যাক্ট না, এই জায়গাটায় ইন্টারেস্টটা কাজ করে, এই জায়গাটাই মনে করো তোমার আস্তে আস্তে তোমার বিল্ড আপটা হয়। তুমি কি করলা, তুমি এই যে তৈলবিন্দু পরীক্ষাটা তুমি এখন জানো, হ্যাঁ তোমার প্রমাণ করার দরকার নেই, কিন্তু তুমি যে একটা মাথায় কিন্তু একটা চলে আসছে, আইডিয়া চলে আসছে, মানে কিছু না হইলো তুমি যদি এই ভিডিওটা একবার দেখো তোমার মাথায় এটা থেকে যাবে যে মিলিকানের তৈলবিন্দু পরীক্ষা যে আসছে ওটা আমি দেখছি, এরকম একটা কিছু ঘটনা আছে, এর একটা আলাদা ফিল আছে স্যার, হ্যাঁ এটা একটা আলাদা ফিল আছে। তো এই জায়গাটাই স্যার টাচ করতে হবে, আস্তে আস্তে নিজের এরকম করে আস্তে আস্তে বিল্ড আপ করা লাগবে, ঠিক আছে। তো একটু খেয়াল করেন, এই হলো আমার যন্ত্রটা, এই যন্ত্র থেকে আমি অ্যাটোমাইজারের মাধ্যমে অয়েল পুশ করছি, এই অয়েল ড্রপলেটসগুলা এই যে দুইটা পাত আছে, এই পাতের প্রথমটা একটা ছিদ্র থাকে উপরের পাতে, এই ছিদ্রটা আস্তে আস্তে নিচের দিকে পড়তেছিল, এবং এখানে একটা এক্সরে রেডিয়েশন, এক্সরে সোর্স থাকে যেখান থেকে এক্সরে রেডিয়েশন হয়, এই এক্সরে রেডিয়েশনটা কী করে, এই যে অয়েল ড্রপলেটসটা আছে তাকে আয়োনাইজড করে বা কী করে ঋণাত্মক চার্জে চার্জিত করে। এবার আমি কি করতেছি, এই যে মাইক্রোস্কোপে চোখ লাগিয়ে দেখতেছি কি ঘটনা ঘটতেছে। তখন শুরুতে কি থাকে, শুরুতে আমার ভোল্টেজ অফ থাকে, আমার লাইনটা কাটা থাকে। তো ভোল্টেজ যখন অফ থাকে তখন আমি দেখি যখন এই যে আমার অয়েল ড্রপলেটটা নিচের দিকে পড়তেছে তখন তার নিচের দিকে গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করতেছে, আর ঠিক এইটা যখন এই প্রবাহের মধ্য থেকে নিচে পড়তেছে তখন এই প্রবাহীটা তাকে ঊর্ধ্বমুখী একটা বল, প্লবতা বল কাজ করে, তার ঊর্ধ্বমুখী বলে মানে তাকে যেই দিকে পড়তেছে তার বিপরীতে একটা বল বাধা দেয়।
সেমভাবে এ যখন নিচে পড়তেছে এই প্রবাহীটা কী করে, এদের মধ্যে একটা ঘর্ষণ কাজ করে, যার কারণে এর আপেক্ষিক গতি বাধাপ্রাপ্ত হয়, এখানে সান্দ্রতা বল কাজ করে, তাকেও ঠিক উপরের দিকে কী করে বাধা দেয়। একটা পয়েন্টে যে সে নিচে পড়তে পড়তে একটা পয়েন্টে যে এই এফজি বল এবং এফবি এবং FV1 এই উপরের বল এবং নিচের বল দুটো সমান হয়ে যায়, তখন এই বেগটা কী হয়ে যায়, তখন এই ড্রপলেটসের অয়েল ড্রপলেটসের বেগটা সমবেগ হয়ে যায়, কনস্ট্যান্ট হয়ে যায়, তখন এই বেগটাকে বলা হয় টার্মিনাল ভেলোসিটি বা প্রান্তিক বেগ। এবার আমি সেকেন্ড স্টেপে কী করছি, সেকেন্ড স্টেপে আমি এবার কী করছি, লাইনটা জোড়া লাগাইছি, ভোল্টেজটা এবার দিছি। যখন আমি ভোল্টেজ দিছি তখন কী ঘটনা ঘটছে, যখন আমি ভোল্টেজ দিছি, ভোল্টেজ দিলে আমার এই যে উপরেরটা পজিটিভটা হায়ার ভোল্টেজ আর নিচেরটা কি লোয়ার ভোল্টেজ পরিণত হয়েছে। এখন আমার কি করে, এই হায়ার ভোল্টেজ থেকে লোয়ার ভোল্টেজের দিকে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়, আর ঠিক তার অপোজিটে একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কাজ করে, ঠিক আছে, অপোজিটে। এবার আমার অয়েল ড্রপলেটসটা কী ঘটতেছে, এবার আমার অয়েল ড্রপলেটসটার মধ্যে কী ঘটতেছে, আর গ্র্যাভিটেশনাল ফোর্স এবং প্লবতা বল বুয়েন্ট ফোর্স তো থাকবেই, কিন্তু এবার এই যে ইলেকট্রিক ফিল্ড যেদিকে তৈরি হচ্ছে ঠিক তার বিপরীত দিকে এবার অয়েল ড্রপলেটটার ঠিক উপরের দিকে কী করতেছে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কাজ করতেছে। আর যেহেতু এবার অয়েল ড্রপলেটসটা যখন নিচের দিকে নামতেছিল তখন তার ঘর্ষণ সান্দ্রতা বল, তখন ও যখন নিচে নামতেছিল তখন তার সান্দ্রতা বল উপরে কাজ করতেছিল, এবার যখন সে উপরে উঠতেছে তখন তার সান্দ্রতা বল কই কাজ করতেছে, নিচের দিকে। এবং এখানেও সেম একটা পয়েন্টে উঠতে উঠতে তাদের উপরের বল এবং নিচের বল সমান হয়ে যাবে, তখন এইটাকে আমি ধরলাম V2, এই সেকেন্ড স্টেপে তার প্রান্তিক বেগটা আমি কী ধরলাম, V2। এবার প্রথম ক্ষেত্র তার একটা প্রান্তিক বেগ হয়েছে, তাই সমবেগে আসছে, দুইটা বল সমান হয়েছে, প্রান্তীয় বেগে আসা মানে কি উপরের বল নিচের বল সমান হয়েছে, তাহলে প্রথম ক্ষেত্রে আমার নিচের দিকে ছিল FG আর উপরের দিকে নিচের দিকে ছিল FG আর উপরের দিকে ছিল দুইটা বল FV এবং FV1, তার মানে এই নিচের FG এবং উপরের দুইটা সমান হয়ে গেছিলো, তখনই তো প্রান্তীয় বেগে আসছিল জি। আবার সেকেন্ড স্টেপে এখানেও আমার যখন প্রান্তীয় বেগে আসছে, তার মানে আমার FG এবং FV2 এর নিচের দুইটা বল এবং FV এবং FE, এটা E, হ্যাঁ, FE, এটা কি হয়েছে, এটাও সমান হয়ে গেছে। এবার সে কী করছে, এই ইকুয়েশন থেকে এবার সে কী করলো, সে প্রথমে অয়েল ড্রপলেটসটার আর বের করলো, আরের থেকে সে কী করলো, সে এই বিভব পার্থক্য ভোল্টেজগুলো চেঞ্জ করে করে, হ্যাঁ, তা বিভিন্ন অয়েল ড্রপলেট, এটা তো আমি একটাই কি ঘটনা ঘটে সেটা দেখাইলাম, এখানে তো অসংখ্য অয়েল ড্রপলেট থাকে, সে এরকম প্রত্যেকটা আলাদা আলাদা পর্যবেক্ষণ করলো, পর্যবেক্ষণ করে কি পাইলো জানেন, পর্যবেক্ষণ করে পাইলো সে যে এই যে অয়েল ড্রপলেটগুলো আছে, এই যে বিভিন্ন ধরনের অয়েল ড্রপলেটগুলো আছে, অসংখ্য অয়েল ড্রপলেটগুলো আছে, এদের চার্জগুলো কেমন হয় জানেন, এদের চার্জগুলো হয় -1.60 ইন্টু 10⁻⁻19 বা 10⁻⁹, এই যে চার্জটা, এই যে মান, হ্যাঁ, একটু খেয়াল করেন, সে যখন চার্জ নির্ণয় করলো সে তখন কি করছে, এই যে ভোল্টেজ, বিভিন্ন ভোল্টেজ দিছে, এবং অয়েল ড্রপলেট তার একটা না অসংখ্য অয়েল ড্রপলেটস আছে, সবগুলো চার্জকে করলো সে, সবগুলো চার্জ সে পরীক্ষা করলো, সবগুলো চার্জের মানটা বের করলো, করে দেখলো সবসময় চার্জের মানটা এই একটা মানের সরল গুণিতক আকারে হইতেছে। ধরো আমি এই চার্জের মানটাকে ধরো আমি ধরলাম E, কি ধরলাম E, তখন সে দেখলো কোনো অয়েল ড্রপলেটের চার্জ আসতেছে 1E, কোনো অয়েল ড্রপলেটসের চার্জ আসতেছে 2E, কোনোটা আসতেছে 3E, কোনোটা 10E, 15E, এরকম, মানে একটা নির্দিষ্ট মানের সরল গুণিতক আকারে আসতেছে। হ্যাঁ, আমার যখন এখানে অসংখ্য অয়েল ড্রপলেটস আছে, প্রত্যেকের যখন সে অসংখ্য কণার চার্জ বের করলো, অসংখ্য অয়েল ড্রপলেটসের চার্জ বের করলো, তখন দেখলো তার এই চার্জের মানটা কি আসতেছে, Q = NE, তার এই চার্জের মানটা কি আকারে আসতেছে, তার এই যে চার্জের মানটা সেইটা এই কোনো একটা এই চার্জটার সরল গুণিতক আকারে আসতেছে। তখন সে ফিল করলো যে যেই অয়েল ড্রপলেটটায় একটা ইলেকট্রন আছে তখন 1E, তখন একটা ওই চার্জ, যখন দুইটা ইলেকট্রন আছে তখন 2E, যখন তিনটায় তখন 3, তার মানে সে বুঝলো অ্যাকচুয়ালি এই ইলেকট্রনের চার্জটা হলো যে ইটা। হ্যাঁ, এই যে যেই মানটার সরল গুণিতক আসতেছে আমার এই অসংখ্য যে অয়েল ড্রপলেটগুলো আছে, কারো 1E, 2E, 5E, 6E, তো এই যে 1E, 2E, 3টা হলো তার ইলেকট্রন নাম্বারটা, তার সাথে কতগুলো ইলেকট্রন আছে, আর এই যে নাম্বারটার সরল গুণিতক এই ইটা হলো তার ইলেকট্রনের চার্জ। তখন সে বুঝলো ইয়াস, এই যে আমার অসংখ্য অয়েল ড্রপলেট সবার চার্জ মান ভিন্ন ভিন্ন, কিন্তু সবগুলোই কিন্তু একটা মানের সরল গুণিতকে আসতেছে, তার মানে যার সাথে একটা ইলেকট্রন আছে তার 1E, যার সাথে দুইটা ইলেকট্রন আছে সে 2E, যার তিনটা আছে 3, তার মানে ইলেকট্রনের চার্জটা কি, যে ইয়ের চার্জটা যারা আমি ধরছি, কারণ তখন সে বের করলো ইলেকট্রনের চার্জের মানটা হলো -1.60 × 10⁻⁹ কুলম্ব। আশা করি আপনারা বুঝতে পারছেন।
এই হলো রবার্ট মিলিকানের বিখ্যাত সেই তৈলবিন্দু পরীক্ষা, যেটা আপনি যে আজকে পড়বেন, ক্লাসটা দেখবেন, এবং আপনি, আমার বিশ্বাস যে আপনাদের কোথাও বুঝতে কোনো সমস্যা হয় নাই, আপনারা একদম সুন্দর মতো বুঝতে পারছেন, একটা ভিতরে ফিল আসবে। আপনি এখন আপনার ফ্রেন্ডকে বুঝাইতে পারবেন, আরে বেটা মিলিকানের যে তৈলবিন্দু পরীক্ষা এত মুখস্থ করছো, বেটা দেখ পরীক্ষাটা এমনি হয়েছে। হ্যাঁ, ঠিক আছে, ওকে। এবার তোমাদের এখানে অসংখ্য আছে ডট ডট ডট। আচ্ছা, এই হলো বিজ্ঞানে মিলিকানের তৈলবিন্দু পরীক্ষা গেল। এবার আমি বলছিলাম তোমাদের বইতে এই ইলেকট্রনের চার্জের মান যে বের করছে তার আরেকটা পরীক্ষা দেওয়া আছে, মাইকেল ফ্যারাডে যে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে বের করে, সেইটা তোমাদের বইতে দেওয়া আছে। আমরা সেটা একটু দেখব। জানতে তো কোনো সমস্যা না, জানতে এমনিই হবে। ভালো কিছু করতে গেলে আর ভালো মানে ফিল করতে গেলে, হ্যাঁ, পড়াটা যদি বোরিং হয়ে যায়, তোমার কাছে পড়াটা যদি বিরক্তর কারণ হয়ে যায়, তুমি জীবনও ভাইয়া যতই হোক ওইভাবে আসলে হয় না। তোমাকে পড়াটা ওই মানে ঈদের দিন একটা খুশির দিন, খেলাধুলা করলে একটু ভাল লাগে। আমি পুল খেলতে গেলে, আমি ক্রাম বোর্ড খেলতে গেলে একটা ভাল লাগে। ক্রাম বোর্ড তো তোমার ভাল লাগে খেলতে, কিন্তু তুমি তো সারাদিন খেলো না। তোমার গেমস খেলতে ভাল লাগে, কিন্তু সারাদিন খেলো না। আবার সারাদিন খেললেও বিশ্বাস করো, তোমার আমি ছেড়ে দিলাম, তুই সারা জীবন খালি গেমস খেল, তুমি 24 ঘন্টা চেয়ারে বসে গেম খেলতেছো, তোমার দেখবা কিছুদিন পর ভালো লাগবে না। হ্যাঁ, এই জায়গাটাই মজা। তো পড়ালেখাটারও ঠিক ওরকম একটা এন্টারটেইনমেন্ট, একটা আনন্দের বিষয় করে তোলো, ঠিক আছে? দেখবেন সেই মজা পাবেন। আর আমি তো আসি কেমিস্ট্রিতে, ইনশাল্লাহ এরকম আস্তে আস্তে প্রত্যেকটা অধ্যায় প্লেলিস্ট দিয়ে দিব। হ্যাঁ, আপনাদের কেমিস্ট্রিতে ইনশাল্লাহ যা যা হেল্প লাগে, পাশাপাশি বায়োলজিতে যা যা হেল্প লাগে, ইনশাল্লাহ আমি আসি, ঠিক আছে? ওকে, এবার আসেন মাইকেল ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণ, এটা কি হয়েছে একটু দেখি। বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে তার তড়িৎ বিশ্লেষণে যা দেখলো, তার তড়িৎ বিশ্লেষণ পরীক্ষায় দেখলো কি জানেন? সিলভার প্লাস আয়নকে আমি যদি সিলভারে পরিণত করি, হ্যাঁ, সিলভারে প্রলেপ যদি ফালাই, আমি সিলভার প্লাস আয়ন থেকে সিলভারে পরিণত করতে গেলে আমার কয় মোল ইলেকট্রন লাগবে? 1 মোল না? আমার কয় মোল ইলেকট্রন লাগবে? 1 মোল ইলেকট্রন লাগবে না? বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে কি করছে, তার তড়িৎ বিশ্লেষণে সিলভার প্লাস থেকে সিলভার তৈরি করতে কয় মোল ইলেকট্রন লাগছে? 1 মোল। তাহলে 1 মোল সিলভার প্লাস আয়ন থেকে 1 মোল সিলভার কি সলিড পরিণত করতে আমার কয় মোল ইলেকট্রন লাগছে? 1 মোল। সে দেখলো এই যে সিলভার প্লাস থেকে সিলভার তৈরি করতে, সিলভারে পরিণত করতে যে আমার 1 মোল ইলেকট্রন, এখানে আমার চার্জ লাগতেছে 96,500 কুলম। সে কি দেখলো? সে দেখলো এখানে আমার চার্জ লাগতেছে কত? এখানে আমার চার্জ লাগতেছে 96,500 কুলম। তার মানে আমার 1 মোল ইলেকট্রনের চার্জ কত? 96,500 কুলম। হ্যাঁ, আচ্ছা, তাহলে সে কি দেখলো? সেখান থেকে বের করলো, তার মানে দাঁড়াইলো আমার 1 মোল ইলেকট্রনের চার্জ কত? একটু ভেঙে লিখি। 1 মোল ইলেকট্রনের এই দুষ্টাপানি করো কেন? 1 মোল ইলেকট্রনের চার্জ 96,500 কুলম। এখন আসেন, 1 মোল মানে কি? অ্যাভোগাড্রো সংখ্যক। তার মানে আমি বলতে পারি 6.022 ইন্টু 10⁻23t, অর্থাৎ 1 মোল যেহেতু, তার মানে অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রনের চার্জ কত? 96,500 কুলম। বলতে পারি। তাহলে আমি কি এখান থেকে একটা ইলেকট্রনের চার্জ বের করতে পারবো না? একটা ইলেকট্রনের চার্জ কি আমি বের করতে পারবো না? অবশ্যই পারবো। তাহলে 96,500 ডিভাইডেড বাই কত? এই যে অ্যাভোগাড্রো সংখ্যক 6.022 ইন্টু 10⁻23 কুলম। হ্যাঁ, এবং যেহেতু ইলেকট্রন, তাহলে নেগেটিভ চার্জ হবে। তখন তুমি কি দেখবা জানো? তুমি ক্যালকুলেটরে এই মানটা যখন বসাবা, তখন তুমি দেখবা এখানে আসছে ইলেকট্রনের চার্জের মানটা আসছে একটা। হ্যাঁ, ইলেকট্রনের চার্জের মান আসছে -1.60 ইন্টু 10⁻19 কুলম। তাইলে আমার বিজ্ঞানে মিলিকান কি করছে? মিলিকান তৈলবিন্দু পরীক্ষার মাধ্যমে এই মানটা বের করলো। আর বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে কি করলো? সে তড়িৎ বিশ্লেষণ পরীক্ষায় সে দেখলো সিলভার প্লাস থেকে সিলভার তৈরি করতে আমার 1 মোল ইলেকট্রন লাগে, এবং তখন আমার চার্জ লাগে 96,500 কুলম। তার মানে 1 মোল ইলেকট্রনের চার্জ কত? 96,500 কুলম। সেখান থেকে 1 মোল মানে কি? অ্যাভোগাড্রো সংখ্যক। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যকের চার্জ এত, সুতরাং একটা ইলেকট্রনের চার্জ সে কী করে ফেললো? সে বের করে ফেললো।
এটা কোন এককে স্যার? এটা কুলম্ব এককে। কোন এককে? কুলম্ব এককে। এবার আসেন মনে রাখবেন, এগুলা এমসিকিউর জন্য, অ্যাডমিশনের জন্য খুবই ইম্পর্টেন্ট। 1 ইএমইউ সমান 10 কুলম্ব। আমরা ইএমইউ ইএসইউ কি আগেও বলছি, গত লেকচার 1এও বলে আসছি, আজকে শুরুতেও বলে আসছি। ইএমইউ হলো একটা চার্জের একক, ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট। তো 1 ইএমইউ সমান কত কুলম্ব? 10 কুলম্ব। তাইলে আমি যদি এখানে কুলম্ব থেকে ইএমইউতে যাইতে চাই, তাহলে আমার এই মানটাকে কি করা লাগবে? আমার এই মানটাকে কি করা লাগবে? 10 দিয়ে ভাগ করা লাগবে, তাহলে ইএমইউ হয়ে যাবে। হ্যাঁ, আমি কুলম্ব থেকে যদি ইএমইউতে যেতে যাই, হ্যাঁ, তাহলে 10 দিয়ে কী করা লাগবে? ভাগ করা লাগবে। তখন তুমি দেখবে এখানে মানটা আসে -1.60 × 10⁻20 ইএমইউ। এবং মজার বিষয়, এই মানটাও কিন্তু আমরা গত ক্লাসে লিখে দিছিলাম, আমরা মুখস্থ করছিলাম, তাই না? এই দেখেন মানটা এইভাবে আসছে। আবার মনে রাখবেন কি, 1 ইএমইউ সমান 3 × 10⁻10 ইএসইউ। ঠিক আছে? কি মনে রাখবেন? মনে রাখবেন, এই তোমরা আলাদা পার্ট। মনে রাখবেন 1 ইএমইউ সমান কত ইএসইউ? 3 × 10⁻10। ইএসইউ হলো চার্জের সিজিএস একক, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। এবার তাইলে আমার ইএমইউ থেকে ইএসইতে যেতে গেলে কত গুণ করা লাগবে? 3 × 10⁻10। তাইলে আমার এই যে ইএমইউর যে মানটা, তার সাথে কি করব? 3 × 10⁻10 গুণ করে দেব। দিলে আমি কি পেয়ে যাব? আমি ইএসইউ পেয়ে যাব। তুমি ক্যালকুলেটরে যখন এই মানটা বসাবা, তুমি কি পাবা জানো? -4.80 × 10⁻10 ইএসইউ। মাশাআল্লাহ, এই মানটাও তো আমরা মুখস্থ করছিলাম, গত ক্লাসে লিখছিলাম, আজকেও দেখছি প্রথমে। তাহলে আমরা যে চার্জের, এই বোর্ড দুষ্টামানি করো কেন? আমরা যে চার্জের 3টা মান যে আমাদের লাগবে, এই হলো চার্জের আবিষ্কারের কাহিনী ইলেকট্রনের, আর এই হলো বাকি 2টা একক আসার কাহিনী। আশা করি ইলেকট্রনের চার্জ নিয়ে কেমনে আবিষ্কার হইল বা কী ঘটনার মাধ্যমে হইল, এইটা নিয়ে আর কোনো কনফিউশন নাই। আপনারা এবার সুন্দর মতো এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, ডান। আজকের আরেকটু টপিক আছে। আমি বলছিলাম আমি প্রত্যেকটা জিনিস ডিপলি পড়াবো। তো আমরা যেহেতু ইলেকট্রন প্রোটন নিউট্রনের কথা বলছি, তো ইলেকট্রন প্রোটন নিউট্রনের বেসিক কথাবার্তা গত ক্লাসে বলছি। এই যে চার্জের মানগুলো আমরা মুখস্থ করছি, ভরের মানটা মুখস্থ করছি, তার মধ্যে কোনটা কীভাবে আসলো সেইগুলোই জাস্ট একটু ডিটেলস আলোচনা করতেছি। এরপর ইলেকট্রনের চার্জটা যে বের করলো বা ইলেকট্রন যে আবিষ্কার হইলো, সেই কাহিনী কে বলবে? সেই কাহিনী আমিই বলবো। হ্যাঁ, নেক্সট ক্লাসে ইলেকট্রন আবিষ্কারের কাহিনী, প্রোটন আবিষ্কারের কাহিনী, নিউটন আবিষ্কারের কাহিনী, ওই যে পরীক্ষা, ক্যাথোড-রশ্মি পরীক্ষা টিক্ষা আছে না, কী এই পরীক্ষা একদম ব্যাখ্যা করে সুন্দর মতো এটা পড়াই দেবো। ঠিক আছে? আচ্ছা, ইলেকট্রনের ভর নির্ণয় একটু দেখি। ইলেকট্রনের ভর নির্ণয় 2টা পদ্ধতিতে করা যায়। হ্যাঁ, তোমাদের বইতে এখানেও কী করছে? এখানে একটা পদ্ধতি দিছে, যেমন চার্জের ক্ষেত্রে মাইকেল ফ্যারাডেরটা দিছে, মিলিকানেরটা দেয় নাই, আমি 2টাই দেখাইলাম। আবার ভরের ক্ষেত্রেও তোমাকে 2টার মধ্যে একটা দেখাইছে, একটা দেখাই নেই, আমি 2টা পদ্ধতি একটু দেখাই দিই। ঠিক আছে? প্রথমে আসেন ধরেন পদ্ধতি 1। হ্যাঁ, পদ্ধতি 1 ইলেকট্রন ভর নির্ণয় কি? পদ্ধতি 1। আপনারা সবাই হাইড্রোজেন ভদ্রলোককে চিনেন। আমরা জানি 1 মোল হাইড্রোজেন পরমাণুর ভর, 1 মোল হাইড্রোজেন পরমাণুর ভর কত আমরা জানি? হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? 1.00794 গ্রাম। ঠিক আছে? 1 মোল মানে কি স্যার? অ্যাভোগাড্রো সংখ্যক না? ইয়েস। তাইলে 1 মোল মানে হইল, 1 মোল মানে কি? 1 মোল মানে হইল অ্যাভোগাড্রো সংখ্যক। তাইলে অ্যাভোগাড্রো সংখ্যক হাইড্রোজেন পরমাণুর ভর কত হবে? হ্যাঁ, এই 1 মোল মানেই তো এইটা। তার মানে অ্যাভোগাড্রো সংখ্যক, একটু সুন্দর করে লিখি, এখানে শর্টকাট না দিই। হ্যাঁ, হাইড্রোজেন পরমাণুর ভর 1.00794 গ্রাম। লিখলাম। তাহলে আমার একটা হাইড্রোজেন পরমাণুর ভর কত? একটা হাইড্রোজেন পরমাণুর ভর কত হবে বলো তো? একটা হাইড্রোজেন পরমাণুর ভর হবে 1.00794 ডিভাইডেড বাই কত? 6.022 ইন্টু 10⁻23 গ্রাম। তার মানে 1.673। তুমি ক্যালকুলেটরের মানটা বসাবা, দেখবা এই মানটা আসতেছে। হ্যাঁ, তুমি ক্যালকুলেটরের মান বসাবা, দেখবা তোমাদের এই মানটা পাইছো। তাইলে আমি কি করতেছি? ইলেকট্রনের ভর নির্ণয় করবো। আমার কাজ কি? আমার কাজ হলো ইলেকট্রনের ভর নির্ণয় করা। তো আমি কি করতেছি? আমরা জানি 1 মোল হাইড্রোজেন পরমাণুর ভর হইল এত গ্রাম। 1 মোল মানে হলো অ্যাভোগাড্রো সংখ্যক, তাহলে অ্যাভোগাড্রো সংখ্যক হাইড্রোজেন পরমাণুর ভরও এত। তাহলে একটা হাইড্রোজেন পরমাণুর ভরটা বের করলাম। স্যার, বাইর করতে গেছিলেন ইলেকট্রনের ভর।
বাইর করলেন একটা হাইড্রোজেন পরমাণু ভর। কেন? দেখেন আমরা সেই কুটিকাল থেকে, আমরা ছোট্টবেলা থেকে পড়ে আসতেছি, 9-10 থেকে পড়ে আসতেছি, আমরা জানি, আমরা কি জানি, আমরা জানি একটি ইলেকট্রনের ভর হাইড্রোজেনের, একটি ইলেকট্রনের ভর হাইড্রোজেনের না লিখে লিখি, একটি ইলেকট্রনের ভর একটি হাইড্রোজেন পরমাণুর ভরের 1/1837 অংশ। সেই ছোট্টবেলা থেকে আমরা পড়ে আসতেছি, আমরা জানি একটা ইলেকট্রনের ভর একটা হাইড্রোজেন পরমাণুর ভরের কত অংশ? 1/1837 অংশ। তাইলে আমার একটা হাইড্রোজেন পরমাণুর ভরকে আমি বের করতে পারছি না? পারছি। তাহলে এই যে একটা হাইড্রোজেন পরমাণুর ভর তার 1/1837 অংশই কি হবে? একটা ইলেকট্রনের ভর। ইয়েস। তাইলে আমি কি করব? সুতরাং একটি ইলেকট্রনের, সুতরাং একটি ইলেকট্রনের ভর কি হবে? এই যে একটা হাইড্রোজেন পরমাণুর ভর আমি বের করছি তার কত অংশ? 1/1837, তাই না? এটাই কি হবে? একটা ইলেকট্রনের ভর। তুমি ক্যালকুলেটরে চাপ দিলেই দেখবা এটা আসতেছে 9.11 × 10⁻28 গ্রাম, যেটা আমরা গত ক্লাসে ইলেকট্রনের ভর হিসাবে লিখে দিয়েছিলাম। আমাদের ম্যাথ করতে এই ইলেকট্রনের ভরের মানটা কিন্তু লাগবেই। তাহলে এইটা হলো আমার একটা পদ্ধতি, যেখান থেকে আমি কি করছি? আমি ইলেকট্রনের ভরটা বের করতে পারছি, ইলেকট্রনের ভর নির্ণয় করতে পারছি। আরেকটা পদ্ধতি কি স্যার? আরেকটা পদ্ধতিকে একটু দেখি। পদ্ধতি 2। পদ্ধতি কত স্যার? 2। পদ্ধতি 2 কেমনে বের করব? থমসন, বিজ্ঞানী জে থমসন 1897 সালে ইলেকট্রন আবিষ্কার করেন। গত ক্লাসে লিখে দিছিলাম, আর কেমনে আবিষ্কার করে সেটা পরবর্তী ক্লাসে পড়াবো। তো এই যে থমসন ভদ্রলোক যে পরীক্ষাটা করছে ইলেকট্রন আবিষ্কার করার সময়, তখন সে একটা মান বের করছে। কি মান বের করছে জানেন? এই বিজ্ঞানী থমসন ভদ্রলোক সে কি করছে? সে ইলেকট্রনের চার্জ বাই ভরের অনুপাত, হ্যাঁ, ইলেকট্রনের চার্জ বাই ভর, ইলেকট্রন চার্জ এবং ভরের অনুপাতে একটা মান বের করছে 1.76 × 10⁸ গ্রাম পার কুলম। এই উল্টা হয়ে গেছে, সরি, কুলম পার গ্রাম। তাহলে আমি আবার বলি, বিজ্ঞানী থমসন ইলেকট্রন আবিষ্কার করার সময়, এই ক্যাথোড পরীক্ষার সময় সে ইলেকট্রন বা ইলেকট্রনের চার্জ বাই ভরের অনুপাতের একটা মান বের করছে। সে ইলেকট্রনের E/m চার্জ বাই ভরের অনুপাতের মান বের করছে কত? 1.76 × 10⁸ কুলম পার গ্রাম। এই মানটা সে কি করছে? বের করছে। এবার আমরা ইলেকট্রনের চার্জের মান কি বিজ্ঞানী রবার্ট মিলিকানের তৈলবিন্দু পরীক্ষা বা মাইকেল ফ্যারাডের মাধ্যমে বের করতে পারছি না? পারছি। ইলেকট্রনের চার্জের মানটা কিন্তু আমি জানি। তাহলে আমি ইলেকট্রনের যদি ভর বের করতে যাই, সুতরাং আমি যদি ইলেকট্রনের ভরটা বের করতে যাই, কি বের করতে যাই স্যার? ভর। আমি যদি এই E/m কে E দ্বারা ভাগ করি, বুঝছেন? হ্যাঁ, সিস্টেমটা বুঝছেন। আমি আবার বলি, আমি এই যে E/m চার্জ বাই ভরের যে অনুপাত, তাকে আমি যদি ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ করে দেই, তাহলে কি দাঁড়াবে আলটিমেট রেজাল্ট? একটু বলেন তো। দেখেন, E/m এর আমি ভাগ করছি কি দিয়ে? E দিয়ে। তাহলে ভাগ করলে কি হয়? ভাগ করলে উল্টায় যায়। ভাগ করলে কি হয়? ভাগ করলে উল্টায় যায়। তাহলে তখন কি হবে? তখন যদি E/m কে E দিয়ে ভাগ করি, তাহলে আমার কি হবে? ইটা নিচে নেমে যাবে। ইটার নিচে নামলে আমার কাজ হবে না। আচ্ছা, দেখেন এই যে এই আবিষ্কারগুলো কিন্তু যে এমনি হয়েছে, তোমার বিভিন্নভাবে চিন্তা ভাবনা করে। দেখেন, আমি এটাতে ভাগ করলে আমার মিলতেছে না। আমি যদি একটু এমনি ভাগটা করি, আমি যদি ইলেকট্রনের চার্জকে E/m এর অনুপাত দিয়ে ভাগ করি, তাহলে কি ঘটনা দাঁড়ায়? এই যে E/, আমি কি লিখলাম? E/m। ভাগ থাকলে কি উল্টে যায়?
তাহলে ই ইনটু এই এম উপরে উঠে যাবে আর ইটা নিচে নেমে যাবে। তাহলে এই দুজন কাটাকাটি হয়ে গেলে আমার কি এম এর মানটা বের হয়ে যাবে না? ইয়েস। এখন আমি একটু খেয়াল করেন, ই এর মানটা কি আমি জানি না? জানি। তারপরে ই বাই এম এই মানটাকে আমি জানি না? জানি। তাহলে ইলেকট্রন, এই যে ইলেকট্রনের চার্জের মানকে আমি যদি ই বাই এম এই অনুপাত দিয়ে ভাগ করি, তাহলে আলটিমেটলি যে রেজাল্টটা পাবো সেটা কার মান? সেটা আমার এই এম এর মান না? লজিকটা বুঝছেন? হ্যাঁ, লজিকটা বুঝছেন। আমি ইলেকট্রনের চার্জের মান আগে থেকে জানি, আর বিজ্ঞানী থমসন সে ইলেকট্রনের চার্জ বাই ভরের অনুপাতের মানটা বের করছে। তাইলে আমি যদি ইলেকট্রনের চার্জের মানকে তার ই বাই এম এই অনুপাতটা দিয়ে এইটাকে দিয়ে ভাগ করে দেই, তাহলে উপরে হলো ই আর নিচে হলো ই বাই এম। তাহলে আলটিমেটলি কি থাকবে? এমটা থাকবে, কারণ ই কাটাকাটি হয়ে যাবে। তাইলে আমি যদি এই উপরে চার্জের মান বসাই আর নিচে এই যে অনুপাতটার মান বসাই, তাহলে আলটিমেটলি আমি যে মানটা পাবো সেটা ইলেকট্রনের ভর এম এর মানটা পাবো। ইয়েস। তাইলে উপরে হলো ইলেকট্রনের চার্জ কত? 1.60 × 10⁻19, আর ই বাই এম কত? 1.76 × 10⁸। তুমি যখন এই মানটা ক্যালকুলেটরে বসাবা, তুমি দেখবা এখানে চলে আসছে 9.11 × 10⁻28 গ্রাম আমার ইলেকট্রনের ভর দ্বিতীয় পদ্ধতিতেও প্রমাণিত। খেলা দেখছেন? খেলা কিন্তু জমে ক্ষীর। ইনশাল্লাহ আমার বিশ্বাস ইলেকট্রনের যে আমরা চার্জ আবিষ্কারের দুইটা কাহিনী পড়লাম, মিলিকানের তৈলবিন্দু পরীক্ষা, মাইকেল ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণ পরীক্ষা এবং ইলেকট্রন ভর বের করার যে আমরা দুইটা পদ্ধতি পড়লাম, পদ্ধতি 1 এবং পদ্ধতি 2, আমার বিশ্বাস আজকে যে আমি 4টা জিনিস পড়াইছি, এই 4টা জিনিস আসলে অ্যাকচুয়ালি ফিল করার বিষয়। এই 4টা জিনিস তোমার বেসিক স্ট্রং করবে, তোমাকে জিনিসটা নিয়ে ভাবতে, ক্যালকুলেশনে বুঝতে সহজ করবে। হ্যাঁ, থাড়া মুখস্থ করলে ইলেকট্রনের চার্জ এত, ভর এত। আর একটা জিনিস তুমি বুঝলে যে এখন দেখলে আসলে অ্যাকচুয়ালি জিনিসটা এমন হয়েছে আলাদা কিন্তু। হ্যাঁ, তো পড়ালেখাটা হবে এমন শান্ত চিত্তে অসীম আনন্দে, তাই না? তো পড়ালেখাটা এমনই হইতে হবে। আর ইনশাল্লাহ তোমাদের পরবর্তী ক্লাসে এই যে ধারাবাহিক অধ্যায়টা আমি ক্লাসটা নেব, লেকচার 3-এ ইনশাল্লাহ দেখা হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।